এটা তোমাদের জন্যে একটা ছোট্ট গিফট। সাদিফ ভাইয়ার ওয়াট নামক চিল্লানো শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দুই হাতে কান চেপে ধরে আমি খাটের উপরে হাঁটু গেড়ে বসে পড়লাম। কি আজব, এভাবে গন্ডারের মতো চিল্লাচ্ছেন কেন? আমার কথায় উনি ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলেন আর আমি কান থেকে হাত সরিয়ে এক লাফেই খাটের অপর পাশে নেমে গেলাম। আমার কাণ্ড দেখে সাদিফ ভাইয়া বলে উঠল, আমি না হয় গন্ডার, তাই এমন করে চিল্লায়, কিন্তু তুই কি ব্যাঙ? এভাবে কেউ লাফ দেয়? 2 দিন আগে না পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস হাঁটুতে। এত লাফালাফির কি বুঝি না আমি? আপনাকে এত বুঝতে হবে না, গিয়ে নিজের কাজ করেন। সব সময় আমার ক্লাস নিতে চলে আসেন কেন বুঝি না আমি? বুঝতে হবে না, এই দিকে আয়। খাটের অপর পাশ থেকে দাঁড়িয়ে থেকে বললেন উনি। এহহ, পাগল নাকি আমি? শাড়ি পরার অপরাধে আপনি আমাকে কি করবেন আল্লাহ জানে। আমি নিজেকে বলিদান করতে চাই না। সো আপনি আপনার রুমে যান। আমার কথায় উনি হালকা হাসলেন। আমি অবাক চোখে উনার দিকে তাকাতেই উনি হা হা করে হাসতে লাগলেন। হাসতে হাসতে একেবারে বেডে বসে পড়লেন। আমি মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম, উনার কি মাথার স্ক্রু গেল নাকি? এভাবে হাসার মানে কি? এই ভাইয়া, আর ইউ ওকে? ভূতে ধরেছে নাকি আপনাকে? না, আমার কথায়ও উনি থামছেন না। আমি সাদিফ ভাইয়ার অট্টহাসি দেখছি। কি অমায়িক সেই হাসি! হঠাৎ করেই বেডের উপর এক লাফ দিয়েই সাদিফ ভাইয়া আমার কাছে চলে এলো। এভাবে উনি পল্টি মারবেন আমি তা কখনোই ভাবিনি। আমি সাদিফ ভাইয়ার সামনে থেকে যেতে নিলেই খপ করে উনি আমার হাত ধরে নিলেন। এই ছাড়েন আমাকে, আপনাকে জিনে ধরেছে। আমি নিচে গিয়ে জুমুকে জানিয়ে আসি ব্যাপারটা। কিন্তু না, আমার কথায় আমাকে ছাড়লেন না উনি, বরং আরো শক্ত করে হাত চেপে ধরলেন। আল্লাহ গো, সাদিফ ভাইয়াকে জিনে ধরেছে। উনার গায়ে এক অদৃশ্য শক্তি ভর করেছে রে। পুরো কথাটা শেষ করতে পারলাম না, এর আগেই সাদিফ ভাইয়া আমার মুখে হাত দিয়ে চেপে ধরলেন। আর ইউ ম্যাড ফুল? এভাবে চিল্লাচিল্লি করার মানে কি? আর কি সব জিন জিন করছো? আমার মুখ থেকে উনার হাত সরিয়ে সাদিফ ভাইয়াকে বললাম, দেখেন দেখেন, আপনি আবার আমাকে তুমি করে বলছেন, আবার হা হা করে হাসছেন। আপনি তো এমনটা করেন না কখনো। আমি বুঝতে পারছি না আসলে আপনার হয়েছে কি। আমার ঠোঁটে উনার আঙ্গুল ঠেকিয়ে বললেন, হুশ, বড্ড কথা বলছিস। আমার ইচ্ছা আমি তোকে কি বলে ডাকব? তো বল, শাড়ি পরে যাওয়ার মানে কি ভার্সিটিতে? আমি ঠোঁট নাড়াতেই সাদিফ ভাইয়া উনার আঙ্গুল সরিয়ে নিলেন। আর আমি বলতে লাগলাম, ড্রেস কোড এমন ছিল ভার্সিটির। আর আমি জানতাম আপনি জানতে পারলে আমাকে এমন টর্চার করবেন। আমি বুঝি না বাপু, আমাতেই এত হিসাব খুঁজেন কেন? আর শাড়ি পরলে কি সমস্যা? আমি হিজাব পরেছি সাথে। আমি জানি তুই হিজাব পরেছিস। আমার কোনো সমস্যা নেই শাড়ি পরাতে। সমস্যা হতো যদি তোর হিজাব না থাকতো। একটা একটা চুল টেনে মাথা থেকে তুলে ফেলতাম তোর যদি হিজাব না থাকতো। কেন কেন? এত অত্যাচার কেন আমার উপরে? আর আপনি কেমনে জানলেন যে আমি হিজাব পরেছি? বাই দা ওয়ে, জুমু তো পরেনি হিজাব, ওকে তো আপনি এত ভাষণ দিচ্ছেন না। আমাকেই কেন? সাদিফ ভাইয়া উনার মোবাইল বের করে একটা ছবি দেখালেন আমার। জুমু আপলোড করেছে ছবি ফেসবুকে। ওইখান থেকেই পাওয়া তোমার ছবি।
সাদিফ ভাইয়া আমার দুই গাল টেনে বললেন। আর আসছে ঝুমুর কথাও আমার বোন, ও কি ড্রেস পরেছে না পরেছে আমি ওর দিকে চোখ দিব কেন? ওর ড্রেস কোড দেখার জন্যে রাফসান আছে। আর আমার ছোট্ট ফুলের ড্রেস, চলাফেরা দেখার দায়িত্ব আমার। গট ইট? আমি আমার গাল থেকে উনার হাত ছাড়িয়ে বললাম, না বাজি, এত হিসাব বুঝি না আমি। আপনি জানতো এই রুম থেকে। আমার বুক ধুকপুক করছে অনেক। আর এত কাছে এসে দাঁড়াবেন না। আপনি আমার এত কাছে আসলে সাদিফ ভাইয়া আমার আরও কাছে এসে কপালে কপাল ঠেকিয়ে নরম গলায় বলে উঠলেন, হু বলো, তোমার কি? উনার এমন ভয়ে যে আমার মন কেঁপে উঠল। দুই হাতে উনার বুকে ধাক্কা দিতেই চট করে উনি আমার গালে একটা চুমু দিয়ে দিলেন। চুমু দিয়ে আর অপেক্ষা করেননি সাদিফ ভাইয়া। লম্বা লম্বা পা ফেলে রুম থেকে চলে গেলেন। আর পিছে ফিরে দেখেননি আমাকে উনি। আমি গালে হাত দিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা আমি জানি না। ঝুমুর ডাকে আমি বাস্তব দুনিয়ায় ফিরে আসলাম। গালে হাত দিয়ে কি ভাবছিস? আয় নিচে কিছু খাবি। আমি জাস্ট কফি করেছি আর বেকট পাস্তা করেছি। সাথে বিস্কুট আর পাউরুটি আছে। এগুলাই হয়ে যাবে তিনজনের। ঝুমু। গাল থেকে হাত সরিয়ে আমি ঝুমুকে বললাম, তিনজন মানে? সাদিফ ভাইয়া এসেছে তুই জানিস? হ্যাঁ জানি তো। ভাইয়া একটু আগে নিচে এসেছিল পানি খেতে। তখনই ওকে দেখলাম। ঝুমু। আমাকে চুমু দিয়ে নিজে পানি খেতে গিয়েছে। ইসস, শরীর এখনো কাঁপছে আমার। এভাবে কেউ করে নাকি? বেশরম লোক একটা। এই ভাই বিড়বিড় করা বন্ধ করেন। চলেন নিচে। ঝুমু। ঝুমুর সাথে নিচে চলে গেলাম। টেবিলে বসতেই সাদিফ ভাইয়া আসলেন। গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে এসেছেন মহারাজা। একটু আগে তো দেখতে একদম বসো বসো লেগেছে আর এখন মনে হচ্ছে উনি একটা কুলগাই। উনার চুমুর কথাটা মনে আসতেই গাল গরম হয়ে আসছে আমার। চুপচাপ মাথা নিচু করে খাবার গিলছি। মনে মনে একটা অজানা কথা ঘুরপাক করছে। আচ্ছা উনি আমাকে চুমু দেন হঠাৎ করেই। কিন্তু কেন দেন? আর যে সে মানুষ এসে কি আমাকে চুমু দিতে পারবে? কখনোই না। আগেও অনেক দিয়েছেন এমন কিন্তু আর না। উনিও বা এভাবে কাকে কাকে চুমু দিয়েছেন আল্লাহ জানে। কথাটা মনে আসতেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আর সাদিফ দেখছে তার জানকে। হঠাৎই তার প্রিয়তমার গাল লাল হয়ে গেল। কারণটা যে লজ্জা, সেটা সাদিফের বুঝতে দেরি লাগল না। ফুল নিশ্চিত এখন চুমুর কথা ভেবে লাল হয়ে গেল। মেয়েটা সামান্য লজ্জা পেলেই একদম লাল টমেটো হয়ে যায়। বাবুইয়া আমার। এভাবে চুমু দেওয়া বেচারি হজম করতে পারছে না মেবি। আসলে আমারই দোষ, ওকে এত কিউট লাগছিল নিজেকে কন্ট্রোল করতেই পারিনি। মনে মনে সাদিফ তার আর তার প্রিয়তমার কথা ভাবছে। মাথা থেকে যাচ্ছেই না কথাগুলো। সাদিফ ভাইয়া কি অন্য মেয়েকে চুমু দিয়েছেন কখনো? এসব কথা ভাবতেই খাওয়া ছেড়ে উঠে গেলাম। কি ব্যাপার? খাবার শেষ না করে উঠে গিয়েছিস কেন? সাদিফ ভাইয়া কিছু না বলে চলে যেতে নিলে আবারও উনার শব্দ কানে এলো, আর এক পা আগাবি তো থাপ্পড় খাবি। নাস্তা ফিনিশ কর। কিন্তু কিছু না বলে শাড়ি উঁচু করে এক দৌড় দিলাম আমি। একেবারে পৌঁছলাম ঝুমুর রুমে। রুমে গিয়ে হাঁপাতে লাগলাম। আল্লাহ, সাহস দাও আমাকে। আমি যেন সাদিফ ভাইয়াকে কিছু প্রশ্ন করতে পারি। আমিন। বেশ কিছুক্ষণ পরে ঝুমু এলো রুমে। কি রে, না খেয়ে এসে গেলি? ঝুমু, এমনিই ভালো লাগছিল না, পেটে মোচড় দিয়েছিল। আমি, ওহ এখন ঠিক আছিস?
জুমু: ইয়াহ, পারফেক্ট। আমি। রাফসান ভাইয়ার কল আসতেই জুমু কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। আমি এই সুযোগে সাদিফ ভাইয়ার রুমে গেলাম। 2 বার নক করতেই কামিন শব্দ ভেসে এলো সাদিফ ভাইয়ার। আমি দরজা ঠেলে রুমের ভিতরে গেলাম। সাদিফ ভাইয়া সোফায় বসে কিছু করছেন ল্যাপটপে। আমি সামনে দাঁড়াতেই মাথা তুলে তাকালেন আমার দিকে। উনি কিছু বলার আগে আমি উনাকে প্রশ্ন করে বসলাম, আমাকে চুমু দিলেন কেন? এর আগেও আমাকে দিয়েছিলেন চুমু। আমাকে টাচ করার সাহস কেমনে হয় আপনার? আল্লাহ জানে আর কতজনকে এভাবে চুম্মা দিয়ে বেড়ান। ছি! আমার প্রশ্নে সাদিফ ভাইয়া ঠাস করে ল্যাপটপটা ফেলে দিলেন, আর সেটা দেওয়ালের সাথে লেগে 2 টুকরা হয়ে গেল। সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে আমার আত্মা কেঁপে উঠল। হায় আল্লাহ! এই কি করলাম? আমি তো এখন ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলাম। মনে মনে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ মায়ের যেন না খেতে হয় প্লিজ। আমি হালকা হাসার চেষ্টা করে ভাইয়া সরি, আমি আসছি এখন বলে আগাতে গেলেই সাদিফ ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আমার তো অবস্থা শেষ এখন। কি করবেন উনি আমাকে আল্লাহ জানে। হঠাৎ কোমরে উনার স্পর্শ পেলাম। শরীরটা কেমন করে উঠল যেন। উপরে তাকাতেই উনার রাগী মাখা লাল চোখ দেখতে পেলাম। আমাকে তোর ক্যারেক্টারলেস মনে হয়? কোনো দিকে আমি চরিত্রহীন? সামান্য একটা চুমু দিয়েছি তাই বলে এমন ভাববি তুই? আর কি যেন বলছিলি? হ্যাঁ, আরও কত মেয়েকে এমন চুমু দিয়েছি। তার উত্তর হল, একটা মেয়েকে, যার এখন আমার স্পর্শে আমার রাগে ভয়ে সেন্সলেস হওয়ার উপক্রম হয়েছে। আমি এখনো ভার্জিন একটা ছেলে। দাঁতে দাঁত চেপে রাগী মাখা কণ্ঠে বললেন সাদিফ ভাইয়া। উনার এই উত্তর শুনে আমার মন পেখম মেলে নাচ দিচ্ছে। আহা! এত সুন্দর, স্মার্ট, ভালো ছেলে শুধু আমার প্রতি এতটা ইন্টারেস্টেড। আহা! মনটা একদম জুড়ে গেল। খুব সাহসে আবারও কিছু প্রশ্ন করলাম উনাকে। সব বুঝলাম। আপনি অনেক ভালো, ভার্জিন ছেলে। কিন্তু আমাকে কেন চুমু দিলেন? তাও গালে? আমার কি লজ্জা শরম নেই? আর এসব করবেন না। যদি করেন তাহলে খালামণি আর আপুকে বলে দিব। শুধু গালে কেন, ঠিক সময় আসলে সবখানেই দিব চুমু। আপুদের বললে বলিস, কারণ ওরা জানে তুই হুই। আমি কি আপনার? সেটা সময় এলে জানতে পারবি, আর খুব আর্লি। যা অবস্থা দেখছি, বেশি লেট করলে তুই আমাকে আরও কি কি পদের উপাধি দিবি আল্লাহ জানে। এখন যদি আর প্রশ্ন করিস তোর ঠোঁট কামড়ে আমি ছিঁড়ে ফেলব। উনার কথায় আমি 2 হাতে আমার ঠোঁট চেপে ধরে এক দৌড় দিলাম। আর এদিকে শেফা যেতেই সাদিফ অবাক হয়ে বলতে লাগল, এই বাচ্চাটাকে আমার ভালোবাসতে হলো? কি সব প্রশ্ন করছিল। কিন্তু যা হোক, এই মেয়েটাকে আমার লাগবে। এক বুক প্রশান্তির নিঃশ্বাস ফেলার জন্যে এই মেয়েটাকে আমার চাই। সাদিফ এক নজর ভাঙ্গা ল্যাপটপের দিকে তাকিয়ে সেটাকে নিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দিল। কাবার্ড থেকে আরেকটা ল্যাপটপ বের করে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এক দৌড় দিয়েই জুমুদের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজার সাথে লেগে দাঁড়িয়ে বুকের উপরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। মনে হচ্ছে পুরো দমটাই বের হয়ে যাবে। মিনিট 2 পরেই দেখলাম জুমু মোবাইল হাতে নিয়ে হাসি মুখে ব্যালকনি থেকে রুমে আসছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জুমু এক দৌড়ে আমার কাছে চলে এলো। চিন্তামাখা কণ্ঠে জিজ্ঞেস করল, এই ভাই, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি বুকে হাত রাখা অবস্থায় বলে উঠলাম, দোস্ত,
আমি বেঁচে ফিরে এসেছি বাঘের খাঁচা থেকে। মানে? জুমু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। তোর ভাইয়ার রুমে গিয়েছিলাম। আর বাকিটা ইতিহাস। জোরে নিঃশ্বাস নিয়ে বললাম। আমার কথা শুনে জুমু হাসতে লাগল। এই হাসার কি হলো? আমি। জুমু পেট ধরে হাসতে হাসতে বলল। বোন, তুই এত কিউট কেন? আমার ভাইকে এত ভয় কেন পাস তুই? আজীব ভয় পেলে হাসতে হবে? আমি জুমুকে হালকা ধাক্কা দিয়ে দরজা থেকে সরে বেডে বসে পড়লাম। আর জুমুকে বললাম, 100 বার ভয় পাবো তোর ভাইকে। কিভাবে চোখ রাঙায় আমাকে। মনে হয় আমি তার কোনো জনমের শত্রু। কিছুই বলা যায় না, অমনিই চেঁচিয়ে উঠে। জুমু এসেই আমাকে গলা জড়িয়ে ধরল। ওরে পুতুল রে, ফুলবানু এত রাগ করে না। ভাইয়ার চোখ রাঙানোর মাঝে লুকিয়ে আছে তোর জন্যে এক সাগর ভালোবাসা। হ্যাঁ, এইগুলো ভালোবাসা না ভয়বাসা আল্লাহ জানে। যখন তখন শুধু চেপে ধরবে শক্ত করে। একমনে জুমুকে বলে ফেললাম। হুয়াট? কি বললি? ভাইয়া তোকে। জুমুর কথার মাঝে দরজায় নক পড়ল। জুমু আমার পাশ থেকে উঠে দরজা খুলতে গেল। আর আমি নিজের মাথার চুল টানতে লাগলাম। ছি ছি, কি বলে ফেললাম। ভাগ্যিস দরজায় নক করেছে কেউ। না হলে আজকে তো সাদিফ ভাইয়ার রূপ তার বোনের কাছে ধরা পড়ে যেত। এই ফুলবাবু, কি খবর? ইতি আপু আমাকে জড়িয়ে ধরে বলল। আমিও আপুকে জড়িয়ে ধরলাম। এই তো আলহামদুলিল্লাহ। আমার শেষ আপুর কি খবর? অনেক ভালো ফুল। খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। আচ্ছা আপু, আমি এখন আসি কেমন? দেরি করলে মা বকবে। একটা মাইর দিব ধরে। এখন রাতের 10টা বাজে। ডিনার করে যাবি? না হলে আজকে থেকে যা। না না, থাকবো না আপু। বাসায় যেতে হবে। শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর। আমি ফ্রেশ হয়ে ডিনার অ্যারেঞ্জ করছি। আমি আপুকে মাথা নাড়িয়ে ওকে বললাম। ডিনার করার আগে খালামণির সাথে দেখা করতে গেলাম। দরজা নক করে ঢুকতেই দেখলাম খালামণি শুয়ে আছে। আর সাদিফ ভাইয়া খালামণির হাত ধরে বসে কথা বলছেন খালামণির সাথে। দরজায় আওয়াজ হতেই সাদিফ ভাইয়া আর খালামণি দরজার দিকে তাকালো। কি ভেবে আমি হঠাৎ বলে উঠলাম, আমি পড়ে আসব। কারণ আমি মা আর ছেলের সুখের মোমেন্টে হাড্ডি হতে চাই না। আমি পিছে ফিরে চলে যেতে নিলেই খালামণির আওয়াজে থেমে গেলাম। ফুল, আয় মা আমার কাছে। খালামণির কথায় আমি আবার সামনে ফিরলাম। আস্তে আস্তে হেঁটে খালামণির কাছে গেলাম। আমি যেতেই সাদিফ ভাইয়া হালকা করে আমাকে জায়গা করে দিলেন। আমি সাদিফ ভাইয়ার সামনে বসে পড়লাম। খালামণি, কেমন লাগছে এখন তোমার? খালামণির মাথায় হাত বুলিয়ে বললাম, এই তো আছি ফুল। ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে গিয়েছিল। এখন অনেকটাই ভালো আছি। আচ্ছা, আল্লাহ ভরসা। তুমি টেনশন করো না খালামণি। ভালো হয়ে যাবে তুমি একদম। একটু পরেই ইতি আপু খালামণির জন্যে ডিনার নিয়ে এলো। শেফা, মাকে একটু উঠে বসতে সাহায্য কর। ইতি আপু ট্রে রাখতে রাখতে বলল। আমি খালামণিকে উঠে বসতে সাহায্য করতেই সাদিফ ভাইয়াও আমার সাথে খালামণিকে উঠে বসার জন্যে ধরলেন। আমি আর কিছু ভাবলাম না এই বিষয়ে। কিন্তু খালামণি আর ইতি আপুর দিকে তাকিয়ে দেখলাম ওরা মিটমিট করে হাসছে। হাসির কি হলো এখানে? আমার মাথায় কিছু ঢুকল না।
পরিস্থিতি বুঝে আমিও আর কিছু বললাম না। খাবার খাওয়ার মাঝে খালামণি বলে উঠল, আজ থেকে যা না মা। না না খালামণি, আমি অনেক আগেই চলে যেতাম। ইতি আপু ডিনার করার জন্যে রেখে দিয়েছে আমাকে। ডিনার করেই চলে যাব। এত রাতে একা যাবি? আমার মাথা কি খারাপ? তোকে আমি এই রাতে একা যেতে দিব না। খালামণি, 5 মিনিটের পথ। সমস্যা নেই, আমি যেতে পারব। আর বেশি দরকার পড়লে রাফসান ভাইয়া এসে নিয়ে যাবে আমাকে। কেউ কিছু বলার আগে সাদিফ ভাইয়া রাগী মাখা কণ্ঠে বলে উঠল, এত কারবারি হওয়ার কি দরকার? আমি দিয়ে আসব তোকে। রাফসান এখন এই রাতে তোকে নিতে আসবে কেন? আমি দিয়ে আসব। হ্যাঁ, ভালো বলেছিস সাদি। আমিও তোকে ঠিক এই কথাই বলতাম। খালামণি, মা মেডিসিন নিয়ে নিও তুমি। বলেই সাদিফ ভাইয়া চলে গেলেন। ডিনার করতে আমি, সাদিফ ভাইয়া, খালু, আপু আর জুমু বসলাম। অল্প খাবার নিয়েই চুপচাপ খেতে লাগলাম। কেন যেন একদম খেতে মন চাচ্ছে না। আর একটু আনকমফোর্টেবল লাগছে। কারণ শাড়ি পরে আছি সেই কখন থেকে, জুমুর জন্যে শাড়ি চেঞ্জ করতে পারিনি। খালু আর সাদিফ ভাইয়ার সামনে এভাবে শাড়ি পরে থাকতে একটু বেশ অস্বস্তি লাগছে। কোনো মতে চুপচাপ একটু খেয়ে উঠে পড়লাম। জুমুর খাওয়া শেষ হতেই ওর সাথে উপরে চলে গেলাম। পার্স আর মোবাইল নিয়ে খালামণি থেকে বিদায় নিয়ে নিচে চলে এলাম। ইতি আপু আর জুমুর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখনই সিঁড়ি দিয়ে নেমে আসছেন সাদিফ ভাইয়া। এতক্ষণের পরনে হাফ প্যান্ট পাল্টে ট্রাউজার পরে নিয়েছেন। আর মোবাইলে কার সাথে যেন কথা বলছেন। আমাদের কাছে এসে হাত ইশারা করে চলতে বললেন। আমি আপুদের থেকে বিদায় নিয়ে উনার পিছু পিছু হাঁটতে লাগলাম। গেটের কাছে যেতেই দেখলাম উনি দাঁড়িয়ে পড়লেন। আমি উনার কাছে যেতেই আবারও হাঁটতে লাগলেন। খুব আস্তে আস্তে হাঁটছেন উনি। আর আমিও উনার সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে পা ফেলছি। শাড়ির আঁচলটা মাথার উপর দিয়েই বের হয়েছিলাম। সেই আঁচল ধরেই হাঁটছি আমি। মোবাইলে কথা বলা শেষ করে উনি মোবাইল পকেটে রেখে দিলেন। সামনে কুকুরের দল দেখে আমার পা থেমে গেল অটোমেটিকলি। আর এইদিকে সাদিফ তার পাশে শেফাকে না দেখে পিছন ফিরে তাকিয়ে দেখল তার ফুল এক হাতে শাড়ির আঁচল খামচে ধরে আছে, আর অন্য হাতের পার্স বুকের সাথে আটকিয়ে রেখেছে। এক নজর শেফার দিকে তাকিয়ে সামনে ফিরে কুকুরের দলকে দেখতে পেল সাদিফ। এখন বুঝেছে সে কেন শেফা থেমে গেল। তার কারণ একটাই, শেফা কুকুরকে জমের মতো ভয় পায়। কিছু একটা ভেবে সাদিফ বাঁকা হাসল। শেফার কাছে গিয়ে বলল, দাঁড়িয়ে পড়লি কেন? বাসায় যাবি না? সাদিফ ভাইয়ার কথা শুনে আমি বিড়বিড় করে বলতে লাগলাম, কুকুর তাও 4-5টা। আমার ভয় করে কুকুরকে। আমি জানি। আমার উপরে ভরসা আছে তোর। চল, দেরি হচ্ছে। সাদিফ ভাইয়ার কথায় আস্তে আস্তে আগাতে লাগলাম। কিন্তু কুকুরের ঘেউ ঘেউ শুনে আমি এক লাফে উনার গায়ের সাথে লেপটে গেলাম, সাথে উনার হাত খামচে ধরলাম। সাদিফের হাত যেন জ্বলে উঠল। কিন্তু সে একটু শব্দ করল না। চুপচাপ সুযোগ বুঝে তার প্রিয়তমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। শেফাও ভয়ের কারণে সাদিফের গায়ে মুখ লুকিয়ে দিল। কুকুরের কাহিনী পার হতেই সাদিফ শেফার কাঁধের উপর থেকে হাত সরিয়ে নিল। কারণ সামনে কিছু ছেলে দেখা যাচ্ছে। এরা যে এলাকার ছেলে এটা সাদিফ অনেক ভালো করে জানে। ছেলেগুলোর কাছাকাছি আসতেই সাদিফ শেফাকে অপর পাশে নিয়ে নিল। আর এক হাতে শেফার হাত ধরে রাখল।
বেচারা শেফা এখনো কুকুরের ভয়ে মজে রয়েছে। আসসালাম আলাইকুম সাদিফ ভাই, কেমন আছেন? একটি ছেলে বলে উঠল। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি আসি। আমি বিজি আছি এখন। যাওয়ার টাইমে কথা বলছি। ওকে ভাই। শর্টকাটে কথা শেষ করে আবারও সাদিফ হাঁটতে লাগল তার প্রিয়তমার হাত ধরে। ছেলেগুলো এলাকার সবাইকে চিনে সে। আরও কথা বলতো তাদের সাথে, কিন্তু ছেলেগুলো একবার হলেও শেফার দিকে তাকাচ্ছিল, যা সাদিফের ভালো লাগছিল না। তাই অল্প কথা বলে কাহিনী শেষ করল সাদিফ। হঠাৎ হাতে কারো শক্ত স্পর্শে শেফা কেঁপে উঠল। কারণ এতক্ষণ হাতে কারো ছোঁয়া সে অনুভব করতে পারলেও এখন এর স্পর্শটা কেমন যেন গভীর মনে হচ্ছে। শেফার কাঁপাকাঁপি আরও বাড়তে লাগল তখনই, যখন সাদিফ হঠাৎ করেই তার হাতের তালুর মাঝে হাত ঢুকিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরল। শত চেষ্টা করা সত্ত্বেও হাত ছুটাতে পারলাম না আমি। তাই আর চেষ্টা না করে উনার হাতের স্পর্শ অনুভব করছি। রাতের হালকা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজনকেই। শেফা যদি মাথা উঁচু করে তাকাতো সাদিফের দিকে, তাহলে সে সাদিফের মুখের প্রশান্তির হাসিটা দেখতে পেত। সাদিফ তার প্রিয়তমার সাথে এই মুহূর্তটা বেশ উপভোগ করছে। দুজনের মনেই এখন একটা গান ভেসে চলেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ভার্সিটিতে ক্লাস স্টার্ট হলো সবে মাত্র 5 দিন আগে। আমি আর জুমু ভার্সিটি লাইফ বেশ ভালোই এনজয় করছি। ভার্সিটি লাইফ আসলেই অনেক অনেক সুন্দর। কিন্তু পড়ালেখা যখন ভালো করে শুরু হবে তখনই আসল মজা বের হবে ভার্সিটির। আজও ভার্সিটি গিয়েছি আমি আর জুমু। এতদিন ভার্সিটিতে থেকেও কোনো ফ্রেন্ড বানাতে পারিনি। কারণ একটাই, জুমু। এই মেয়ে আমাকে কোনো মেয়ের সাথে কথায় বলতে দেয় না আর নিজেও বলে না। তাই নতুন কোনো ফ্রেন্ড বানাতে পারলাম না। কিন্তু আজ ক্লাস শুরুর 10 মিনিটের মধ্যেই ক্লাসে দুজনকে প্রবেশ করতে দেখে আমার চোখ রসগোল্লা হয়ে গেল। তাসিফ আর তাসফিয়া। ওরাও এই ভার্সিটিতে পড়ে। পারমিশন নিয়ে ওরা ক্লাসে প্রবেশ করল। আর তাসফিয়া আমাদের দেখা মাত্রই আমার পাশে খালি স্থানে বসে পড়ল। জুমু কিছু বলল না তাসফিয়াকে। কারণ তাসফিয়া আমাদের আগের ফ্রেন্ড। তাসিফের দিকে আমি তাকাইনি। আমি কেন জানি ঘেন্না লাগে এই ছেলের দিকে তাকালে। ক্লাস শেষেই ক্যান্টিনে গেলাম আমরা তিনজন মিলে। সামান্য খাবার অর্ডার করে আমরা আড্ডাতে মেতে উঠলাম। তো তাসফিয়া, এতদিন কই ছিলি? চকলেট মুখে দিতে দিতে আমি তাসফিয়া বললাম, দোস্ত সুইজারল্যান্ড গিয়েছিলাম। ভাইয়া যে এই ভার্সিটিতে আমাদের অ্যাডমিট করে রাখবে তা তো জানাতামই না। যাক, বেশ ভালো কাজ করেছে ভাইয়া। আমার মোবাইল হারিয়ে গিয়েছিল, তাছাড়া আমার সোশ্যাল মিডিয়ার সব আইডি হ্যাক হয়েছিল। তাই আর যোগাযোগ করতে পারিনি তোদের সাথে। তাসফিয়া একদমই কথাগুলো বলল। ওহহ, তাই বল। আচ্ছা, বেশ ভালো হয়েছে। একসাথেই হলাম আবার। জুমু। তিনজনই নানা আলোচনায় মগ্ন হয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর ক্যান্টিনে সিনিয়রদের গ্যাং আসল। এক একটি গ্যাংয়ে 4-5 জন করে সদস্য। সব গ্যাংয়ে ছেলেমেয়ে একসাথে একজোট হয়েছে। মেয়েগুলোর অবস্থা দেখার মতো নয়। টাইট টাইট ওয়েস্টার্ন পরানো মেয়েগুলোর। বেশ কম মেয়েই কামিজ পরেছে। আর ছেলেগুলোর কথা কি বলবো, একটার চেয়ে একটা স্মার্ট আর হ্যান্ডসাম। কিন্তু কেউ আমার সাদিফ ভাইয়ার চেয়ে বেশি হট না। সাদিফ ভাইয়ার গায়ের স্মেল, হাসি, হাত পা সবই আমার বেশি প্রিয়। সিনিয়ররা আসার কিছু মিনিট পরে আমরা উঠে যেতে নিলেই পিছন থেকে ডাক পড়ল,
হেই 3 গার্লস কাম হেয়ার। একটা ছেলের কণ্ঠে আমরা থেমে গেলাম। পিছে ফিরে দেখি একটা ছেলে টেবিলের উপরে বসা, হাতে তার কোল্ড ড্রিঙ্কসের ক্যান, একটু পর পর সে এক সিপ করে খাচ্ছে। এক নজর তাকিয়ে ছেলেটা থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমরা কেউ ছেলেটির কথা কোনো পাত্তা না দিয়ে চলে যাচ্ছিলাম। এমন টাইমে আবারও কারো কণ্ঠস্বর ভেসে আসল, কিন্তু এবার কোনো মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। এই আপুমনিরা, আপনাদের ডাকছি, কানে কম শুনেন। একে তো আমার শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে, তারপর এদের কাহিনী আমার ভালো লাগছে না। জানি না কেন মাথাটা অনেক ভার লাগছে। জুমু, তোরা গিয়ে দেখ তো কি বলতে চায় এরা। আমার মাথাটা কেমন জানি ব্যথা করছে। জুমুকে কথাটা বলেই চেয়ারে আবারও বসে পড়লাম। শেফার এমন দুর্বল কণ্ঠ শুনে জুমু বেশ ভয় পেয়ে গেল। শেফাকে ভালোভাবে বসিয়ে জুমু আর তাসফিয়া সিনিয়রদের দিকে এগিয়ে গেল। হুমম, কেন ডেকেছেন? কিছু বলবেন? জুমু, 3 জনকে ডেকেছি। 2 জন আসলে কেন? আর ওই মিসের কি হয়েছে? ওই ছেলেটা, সেটা আমাদের ব্যাপার। কিছু বললে বলেন, না হলে আল্লাহ হাফেজ। তাসফিয়া, হুনাথিং স্পেশাল। সাদিফ ভাই অ্যান্ড ইমরান ভাইয়ের বোন তোমরা? নাকি ওই মেয়েটা? ছেলেটি তার হাতের ক্যান টেবিলে রাখতে রাখতে বলল। জি না, আমি সাদিফ ভাইয়ার বোন আর ও ইমরান ভাইয়ার বোন। জুমু হাতে ইশারা দিয়ে বলল। ওহহ, হাই, আমি ইজহার। সাদিফ ভাইয়ার সাথে পলিটিক্স করি। বলতে গেলে উনি আমার আইডল। আর খবর পেয়েছি ইমরান ভাইয়ার বোন তোমাদের মধ্যেই কেউ হবে, তাই আশক করলাম। বাই দা ওয়ে, ওই মেয়েটিকে? শেফার দিকে ইশারা করে ইজহার জিজ্ঞেস করল। আমার বোন, কাজিন, ফ্রেন্ড, লাইফ সব কিছু। এনি প্রবলেম? জুমু। ইজহার যেন এক আশা পেল জুমুর কথা শুনে। টেবিল থেকে এক লাফেই নেমে পড়ল। শেফার দিকে তাকিয়েই বলল, নো, কোনো সমস্যা নেই। কোনো হেল্প লাগলে বা কোনো নিড হলে ইউ গাইড ক্যান টেল মি। কথাগুলো বলেই ইজহার চুলের উপরে হাত চালিয়ে হাঁটা দিল, আর তার সাথে তার সাঙ্গপাঙ্গরা ধপ ধপ পা চালিয়ে তার পিছে পিছে চলল। ইজহার যেতেই জুমু আর তাসফিয়া শেফার কাছে গেল। বেচারার হঠাৎ করেই জ্বর চলে এসেছে। বেবি, আর ইউ ওকে? হঠাৎ জ্বর এলো কেন তোর? জুমু, জানি না জুমু, আমি বাসায় যাব। প্রচণ্ড উইক লাগছে। শেফা খুব কষ্ট কথাগুলো বলল। গাড়ি এসেছে তোদের? নাকি আমার গাড়ি করে যাবি? তাসিফ ড্রাইভ করেছে আজ। গাড়ি ক্যাম্পাসেই আছে। তাসফিয়া, ওকে গাড়ি বের করতে বল তাসিফকে। আমি তো গাড়ি আসতে বলিনি। জুমু, ওকে ওকে, আমি কল করছি তাসিফকে। তাসফিয়া। তাসফিয়া আর জুমু খুব সাবধানে শেফাকে আস্তে করে ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। ক্যান্টিন থেকে বের হতে ইজহার আর তার দল শেফাদের দেখতে পেল। শেফার এমন অবস্থা দেখে ইজাহারের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু সে তার প্রেস্টিজের কারণে এগিয়ে গেল না। অনেকক্ষণ পরেও গাড়ির কোনো দেখা পাচ্ছে না জুমুরা। এইদিকে তাসফিয়া ফোন করলে তাসিফকে সে বারবার বলে আসছি আসছি, কিন্তু তার কোনো দেখা মিলছে না। এইদিকে শেফার অবস্থার কথা শুনে তাসিফ যেন প্রতিশোধের আগুন জ্বলে উঠল। শেফাকে আরও কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই তাসিফ ইচ্ছা করেই গাড়ি নিয়ে চলে গিয়েছে। এবার জুমু বেশ বিরক্ত হল। এতক্ষণ লাগলো আমাকেই বলতে পারতিস, আমিই বাসায় কল করতাম গাড়ির জন্যে।
ভ্রু কুঁচকে তাসফিয়াকে বলল, দোস্ত আমি জানতাম না। সত্যি সরি। তাসফিয়া, আচ্ছা ব্যাপার না, তোর কোনো দোষ নেই। এক কাজ কর, উবারে কল দে। জুমু, ওকে। তাসফিয়া। ইজহার এতক্ষণ দেখে থাকলেও এখন খুব দ্রুত পায়ে এগিয়ে গেল তাদের দিকে। এনি প্রবলেম? ইজহার, নো ভাইয়া, আমরা ম্যানেজ করতে পারব। আসলে ও একটু অসুস্থ হয়ে পড়েছে। জুমু, আসো, আমার গাড়ি করে ড্রপ করে দিচ্ছি। ইজহার। জুমু কিছু বলতে যাবে এর আগেই তাসফিয়া বলল, জুমান উবার পাওয়া যাচ্ছে না, আর এইখানে সিএনজি পেতেও অনেক দূর হাঁটতে হবে। প্লিজ চলো, আমি ড্রপ করে দিচ্ছি। ইজহার। শেফার অবস্থার কথা ভেবে জুমু রাজি হয়ে গেল। জুমু, ইজহার, শেফা রওনা দিল বাসার উদ্দেশ্যে। শেফার বাসার গেটের সামনে গাড়ি থামতেই জুমু সাদিফ আর রাফসানকে দেখল কথা বলতে। আর হঠাৎ গাড়ি থামাতে সাদিফ আর রাফসান গাড়ির দিকে তাকাল। ড্রাইভিং সিটে বসা ছেলেকে দেখে সাদিফ সাথে সাথেই চিনে ফেলল। ইজহার গাড়ি থেকে নামলে সাদিফ জিজ্ঞেস করে উঠল, ইজহার, তুমি এইখানে? হেই ভাই, আসলে আপনার কাজিন সিক হয়ে পড়েছে হঠাৎ। ওরা গাড়ি পাচ্ছিল না, তাই আমি ড্রপ করে দিতে এসেছি। ইজহার। ইজহার জুমুর দিকের দরজা খুলে দিল। জুমু নামতেই সাদিফ আর রাফসান এগিয়ে গেল গাড়ির দিকে। শেফাকে গাড়ির সাইড লেফটে থাকতে দেখে সাদিফের বুকে মোচড় দিল। সাথে সাথেই সে শেফাকে তার কোলে নিয়ে নিল। সাদিফের এভাবে শেফাকে কোলে নেওয়া দেখে ইজহার অবাক হওয়ার সাথে সাথে কোনো এক কারণে নিজের হাত মুঠ করে নিল। থ্যাঙ্কস ইজহার, বলেই সাদিফ শেফাকে কোলে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। আর তার পিছে পিছে গেল জুমু আর রাফসান। সাদিফের থ্যাঙ্কসটা ইজাহারের কাছে যেন বিষের মতো লাগল। চুপচাপ সে গাড়ি নিয়ে চলে গেল। এইদিকে শেফার গায়ের উত্তাপে সাদিফের শরীরটাও জ্বলে যাচ্ছে। এই মেয়ের হঠাৎ জ্বর কেন এলো জানা নেই তার। মনে মনে আল্লাহের কাছে একটাই দোয়া করছে তার প্রিয়তমা যেন ভালো হয়ে যায়। কোলে নিয়ে যেতে যেতেই সাদিফ ধীরে ধীরে শেফাকে ডেকে চলেছে, বেবি। এই বাবু, বেশি খারাপ লাগছে তোমার? কিন্তু আফসোস। জ্বরের ঘোরে হুহু আওয়াজ ছাড়া সাদিফ শেফার আর কোনো কথা শুনতে পেল না। শেফাকে কোলে নিয়ে ঢুকতে দেখে তার মা, ভাবি সবাই খুব উত্তেজিত হয়ে গেল। শেফাকে বিছানায় শুয়ে দিয়ে সাদিফ তার হাত ধরে বসে রইল। আর শেফার মা তার মাথায় জলপট্টি দিচ্ছে। রাফসান আর জুমু খাটের পাশে দাঁড়িয়ে রইল। সাদিফের এমন করে শেফার হাত ধরে রাখার ব্যাপারটা রাফসানের কেমন যেন লাগছে। তবে এখন সে কিছু বলছে না পরিস্থিতির কারণে। বারবার বলি এই মেয়েকে খাবারে অনিয়ম না করতে, কিন্তু আমার মেয়েটা আমার কথা শুনলেই তো। কিছুদিন ধরে অনিয়ম শুরু করেছে, তাই তার এই অবস্থা। সে কি বাচ্চা নাকি? খাবারে অনিয়ম করলে তার প্রেশার লো হয়ে জ্বর উঠে সে কি জানে না? সকালেও গেল ভার্সিটিতে নাস্তা না করে। এসব কথা শেফার মা বলতে লাগলেন জলপট্টি দিতে দিতে। শেফার মায়ের কথা শুনে সাদিফের কপালের রগ ফুলে উঠল। এই মেয়ের অনিয়ম করার মজা আমি জনমের মতো চুকিয়ে দিব। প্রচণ্ড রাগে সাদিফ মনে মনে কথাটি বলল। হালকা চোখ খুলতেই চারদিক ঝাপসা দেখতে লাগলাম। মাথাটাও প্রচণ্ড ভারী লাগছে আর শরীর তো ঘেমে পুরাই ছিপছিপে। চারদিকে চোখ বুলাতে মাকে আর ভাবিকে দেখতে পেলাম। ভাবি আমার চোখ খুলতে দেখে মাকে বলে উঠল, মা মাফুল চোখ খুলেছে। ভাবির কথায় মা আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন দ্রুত।
আর ভাবি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। শরীর কেমন লাগছে এখন? ভাবি: জানি না ভাবি, আমি তো ভার্সিটি ছিলাম। আমার খারাপ লাগার কারণে আমি, জুমু, তাসফিয়া ক্যান্টিনের সমানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্যে। এরপর কি হলো মনে নেই, কিন্তু মনে হচ্ছিল সাদিফ ভাইয়া ছিল আমার আশেপাশে। দুর্বল গলায় ভাবিকে বললাম, হ্যাঁ, ভার্সিটির এক ছেলে নাকি তোমাদের ড্রপ করে দিয়েছিল। এরপর সাদিফই তো তোমায় কোলে করে নিয়ে এসেছিল রুমে। ডক্টর কল করে বাসায় আনিয়েছিল। ছেলেটা একটু আগেই গেল বাসায়। ভাবি: ওহ, তাই বলো। কটা বাজে ভাবি? রাত 10টা। কি? আমি ভেবেছিলাম সন্ধ্যা এখন। এত টাইম কবে হলো? আচ্ছা, এত ভাবতে হবে না, উঠো, ফ্রেশ হবে। মা খাবার আনতে গিয়েছে। সাদিফ একেবারে খাবারের চার্ট বানিয়ে নিয়েছে ডক্টর থেকে। এখন থেকে তোমাকে খাবারের চার্ট অনুযায়ী খেতে হবে খাবার, কারণ তোমার অনেক উইকনেস আছে। এভাবে চললে সামনে বড় কিছু হতে পারে। আর সাদিফ তোমার হেলথ নিয়ে রিস্ক নিয়ে চায় না, তাই তো এত কাণ্ড তার তোমায় ঘিরে। ভাবি: আমায় নিয়ে উনার এত মাথা ব্যথা কেন আল্লাহ জানেন। সেটাই ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে অনেক। ভাবি: আচ্ছা, বাদ দাও এসব কথা। আফরা কোথায়? আর প্লিজ ভাবি, আমি এই ড্রেস চেঞ্জ করতে চাই। ঘেমে একাকার আমি। আফরু ওর বাবার কাছে। আচ্ছা, আসো চেঞ্জ করিয়ে দিই। কাপড় চেঞ্জ করার আগেই ভাইয়ারা আর বাবা এসে আমায় দেখে গেলেন। সাথে অনেক আদর করলেন। ভাবির সাহায্য কষ্ট করে উঠলাম শোয়া থেকে। পুরো শরীরে যেন পাথর ভর করেছে, এত ভারী লাগছে শরীর। ভার্সিটির জন্যে পরনে কামিজ পাল্টে হালকা একটা সুতির টপস আর পালাজো পরে নিলাম। মা এসে আমাকে দুধ, পাউরুটি আর কিছু ফ্রুটস খাইয়ে দিল। যে আমি দুধের ধারে কাছে যাই না, সে আমি আজ হাফ গ্লাস দুধ খেয়ে নিলাম। আসলে মায়ের মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, কারণ আমি মায়ের কথা না শুনেই আমার শরীরের এই হাল করেছি। তাই মায়ের চোখ রাঙানো দেখে আর কিছু বলার সাহস পায়নি। ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে রইলাম। আর মা রুমের এলোমেলো কাপড়গুলো ঠিক করছে। তখনই ভাবি এলো আফরাকে নিয়ে। আমি হাত বাড়িয়ে বাবুকে নিয়ে নিলাম কোলে। বাবুটার বয়স মাত্রই 2.5 মাস। আফরাকে কোলে নিলে একটা আলাদা ভালো লাগে। বাবুকে কোলে নিয়ে টুকটাক কথা বলতেই খালামণি আর সাদিফ ভাইয়ার আওয়াজ শুনতে পেলাম। খালামণি আর সাদিফ ভাইয়া আমার রুমে আসতেই মা আর ভাবি খালামণির সাথে কথা বলতে লাগল। আর আমি এক নজর সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে চোখ আবার বাবুর দিকে দিয়ে দিলাম, কারণ সাদিফ ভাইয়াটা প্রচণ্ড রাগী চেহারা বানিয়ে রেখেছেন। এই চেহারা দেখতে আমার মোটেও ভালো লাগে না। খালামণি মায়ের সাথে কথা বলা শেষেই আমার কাছে এগিয়ে এলো। আর সাদিফ ভাইয়া সেই বেডের পাশে দাঁড়িয়ে আছেন। ফুল কেমন লাগছে এখন? খালামণি আমার মাথায় হাত বুলিয়ে বললেন। আলহামদুলিল্লাহ খালামণি, বেশ ভালো লাগছে এখন। আমি ভাঙ্গা গলায় বললাম। এখন আলহামদুলিল্লাহ বলছে সে। নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই তার। উল্টোপাল্টা কাজ করবে সে আর আমাদের ছোটাছুটি করতে হবে। এরপর সে সুস্থ হলে বলবে আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহই বলা উচিত তোর, কারণ তোর জন্যে আল্লাহ আমাদের মাথা দিয়েছেন টেনশন করতে। সো তুই অসুস্থ হবি আর আমরা টেনশন করব।
সাদিফ ভাইয়ার গম্ভীর মার্কা কথা শুনে আমি পাল্টা জবাব দিলাম না, কারণ একে তো আমার শরীরে কোনো এনার্জি নেই এই গন্ডারের সাথে যুদ্ধ করার, আবার আমার কোনো ইচ্ছেই নেই উনাকে কিছু বলার। তাই চুপচাপ আফরাকে কোলে নিয়ে বসে রইলাম। উফ সাদি, চুপ করবি তুই? বাচ্চা মানুষ সে, বুঝে উঠতে পারে না ব্যাপারগুলো। থাক বাবা, তুই আর কিছু বলিস না ওকে। খালামণি, বড় আপা, সাদি একদম ঠিক বলেছে। এই মেয়ে কারো কথাই শুনে না, তাই তো আজ তার শরীরের এই হাল। মা। এতক্ষণ মা চুপ থাকলেও সাদিফ ভাইয়ার সাথে তাল মিলিয়ে মায়ের মুখে এখন কথার বুলি ফুটেছে। হঠাৎ আফরা কান্না করে উঠায় মা এসে আফরাকে কোলে নিয়ে নিলেন। ভাবি ভাইয়া আর খালামণির জন্যে ডিনার রেডি করতে গিয়েছেন। মা বাবুকে কোলে নিয়ে খালামণির সাথে কথা বলতে লাগলেন। আর এইদিকে সাদিফ ভাইয়া আমার কাছে এসে বসেছেন বেডে। আমি একটুও তাকাইনি উনার দিকে। কেন তাকাবো? উনার এত কটু কথা শুনে আমার মন বিষিয়ে গিয়েছে। এই যে, সাদিফ ভাইয়ার ডাকে আমি উনার দিকে মাথা তুলে তাকালাম। উনার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার তাকানোতে উনি আবারও বলে উঠলেন, কি সমস্যা? মুখ দিয়ে কথা বের হচ্ছে না? আমি কি বলবো বলেন তো? কিছু বলতে হবে না, কিন্তু আজকে থেকে যদি মেডিসিন আর খাবারের নিয়ম মিস করো তবে তোমাকে আমি কামড়ে শেষ করে ফেলব। ফিসফিসিয়ে লাস্ট কথা শুনে আমি আমার কোলের উপর রাখা কাঁথাটা খামচে ধরলাম। আজকে থেকে কোনো বাড়াবাড়ি করা চলবে না, আর এমন করে চলতে থাকলে ফিউচারে আমারই কষ্ট করতে হবে। কিন্তু আমি ফিউচারে সুখ করতে চাই, যার কারণে তোকে বর্তমানে ভালো করে নিজের হেলথের দিকে খেয়াল রাখতে হবে। এই কথাগুলো ফিসফিসিয়ে বললেন উনি। আজব, আমার সাথে আপনার ফিউচারের কি সম্পর্ক? ভ্রু কুঁচকে উনার কাছে প্রশ্ন করতেই উনি হালকা করে হাসলেন। কিন্তু উনার এই হালকা হাসির কারণেও উনার শরীর হালকা দুলে উঠল। আমি কি যোগ বলেছি? আপনি কেন হাসছেন? কিছু না বেবি। খাবার খেয়েছ, মেডিসিন নিয়েছ, এবার ঘুমিয়ে পড়ো। আমার ডান হাত স্পর্শ করে বললেন। আপনি কেমনে জানেন আমি খাবার আর ওষুধ খেয়েছি? সাদিফ ভাইয়া উনার চোখ দিয়ে ইশারা করে আমাকে বেডের পাশের ছোট্ট টেবিলটা দেখিয়েছেন। টেবিলের উপরে খাবারের প্লেট আর ওষুধের খোলস দেখতে পেলাম। ওহহ, তার মানে উনি এইখান থেকেই জানতে পেরেছেন খাবার আর ওষুধের কথা। একটু পরেই ভাবি ডাকতে এলো সবাইকে খাবার খেতে। মা আর খালামনি আস্তে আস্তে রুম থেকে চলে গেল। আর সাদিফ ভাইয়াও উঠে দাঁড়ালেন। ভালো মতে থাকিস, 2 দিন ভার্সিটি যেতে হবে না, বাসায় রেস্ট কর। আর এই টপসে তোকে বেশ মোহনীয় লাগছে। এই জ্বরের ফেসেও তোকে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আর তোর দেখছি জ্বরের ঘোরে মাথাও গেল। আমার সামনে ওড়না ছাড়া বসে আছিস ভালো কথা, বাট জ্বর হোক আর যাই হোক, অন্য কারো সামনে এই দিকে একটু খেয়াল রাখিস। শয়তানি হাসি দিয়ে বললেন। সাদিফ ভাইয়ার এমন কথায় নিজের দিকে তাকালাম একবার। সুতির টপসটা গায়ের থেকে একটু সরে আছে, সাথে উপর দিকে জামাটা একটু হা হয়ে আছে। তাড়াতাড়ি করে কাঁথা গায়ের দিকে টেনে নিলাম। ছি ছি, মা ভাবি কি আমাকে একটু বলতে পারেনি এই কথাটা? উনি এখন কি না কি দেখেছেন আল্লাহ জানেন। এসব কথা ভাবতেও গাল গরম হয়ে এসেছে আমার। আস্ত লুচু তো এই লোক। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। টমেটো লাগছে দেখতে। কিছু দেখার হলে আমিই দেখতাম, অন্য কেউ তো আর দেখত না। বাই দা ওয়ে, আমি অমনভাবে কিছু দেখিনি, এখনো আমার করে নিইনি, তাই দেখার অধিকারও আমার নেই।
কথাগুলো বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন উনি। উনার কিছু কথা আমাকে খুব ভাবায়, যেমন এখনের কথাগুলো। আমি বুঝি না এই লোক পাজেলের মতো কথা বলে কেন। ধুর, যা হবে দেখা যাবে। এখন থেকে হুঁশ জ্ঞান হারালে চলবে না। মান ইজ্জতের কথা মাথায় রাখতে হবে, না হলে উনি আবার কোথায় কোথায় নজর দেন আল্লাহ জানে। তওবা তওবা। 2 দিন ভালো করে রেস্ট করলাম বাসায়। এই 2 দিন জুমুও যায়নি ভার্সিটি, কারণ আমি যাইনি তাই। আজকে ভার্সিটি যাব। নিউ ক্লাস এখন বেশি মিস দিল পড়ে স্যারদের চোখে খারাপ স্টুডেন্টের খাতায় নাম লিখাতে হবে। তাই ডেইলি রুটিনের নাস্তা ওষুধ খেয়ে নিলাম। কামিজ পরে গায়ে ওড়না জড়িয়ে চুলগুলোতে সুন্দর করে একটা বেনি করে নিলাম, আর সামনের কাটা চুলগুলো বের করে দিলাম। ব্যাগ আর হাতে মোবাইল নিয়ে বের হয়ে এলাম বাসা থেকে। গেটের কাছে দাঁড়িয়ে থাকার 4 মিনিটের মাথায় জুমুর গাড়ি এসে থামল। গাড়িতে উঠেই জুমুর সাথে বক বক করতে লাগলাম। ভার্সিটিতে পৌঁছানো মাত্রই তাসফিয়াকে দেখতে পেলাম। আমাদের দেখতে পেয়ে তাসফিয়া দ্রুত আমাদের কাছে আসল। দোস্ত, ভালো আছিস তুই? তাসফিয়া: হ্যাঁ, ভালো আছি। তোর কি খবর? আমি আছি ভালো। তাসফিয়া: হ্যাঁ রে, তোর ওই অমানুষ ভাইটা ওইদিন গাড়ি নিয়ে এত কাহিনী করল কেন? জুমু: ও ভার্সিটি থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল। মাঝপথে গাড়ির নাকি টায়ার ঠিক করতে হয়েছিল, তাই আসতে লেট হচ্ছিল। তাসফিয়া: ওহ আচ্ছা। জুমু: দেখ দেখ, এরা কিভাবে প্রেম করছে ওপেন প্লেসে। ঈশ্বর, আজকে যদি একটা বফ থাকত, আমিও এমন চুটিয়ে প্রেম করতাম। তাসফিয়ার কথায় আমরা 3 জন হা হা করে হাসতে লাগলাম। দূর থেকে ইজহার তার গ্যাংয়ের সাথে বসে শেফাকে সূক্ষ্ম নজরে দেখতে লাগল। যদিও ইজাহারের গ্যাংয়ের সবাই অন্য আলোচনায় ব্যস্ত, কিন্তু ইজহার শেফাকে দেখতে ব্যস্ত। শেফার হাসি মাখা মুখটাতে ইজহার যেন তার সর্বসুখ খুঁজে পেল। সাথে সাথে মনেও তীব্র ইচ্ছা জাগল শেফার গোলাপি আভাময় গালটাকে একটু ছুঁয়ে দিতে। ক্লাস শেষ করে আমি, জুমু আর তাসফিয়া একসাথে কথা বলে বের হচ্ছিলাম ক্লাস থেকে। লাস্ট ক্লাস ছিল হিস্টোরি অফ ইংল্যান্ড সাবজেক্টের। আমাদের 3 জনের কথার টপিক মূলত এই সাবজেক্টই। কিছু কদম যেতেই জুমু আর তাসফিয়া দাঁড়িয়ে পড়ল। ওদের সাথে আমিও দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লি কেন? আমি কোমরে হাত রেখে বাকি দুজনকে জিজ্ঞেস করলাম। আমার কথার উত্তর না দিয়ে জুমু কোনো একজনকে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জুমুর দৃষ্টি অনুসরণ করে আমি সামনে তাকালাম। আরে এরা তো সেদিনের গ্যাংটা। সেদিন জুমুদের ডাকানোর পরে কি ঘটনা ঘটল তা তো জানতেই পারিনি আমি। আর পরে জুমু থেকে এই বিষয়ে জিজ্ঞেস করাও হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, জুমুর এর সাথে আগ বাড়িয়ে কথা বলার মানে কি? এইসব কথা ভাবার মাঝেই চোখ গেল ওই লম্বা ছেলেটার দিকে। সে এখন আমার দিকেই তাকিয়ে আছে। আমি ছেলেটার থেকে চোখ ফেরাতেই তার গলার স্বর শুনতে পেলাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমাদের কি খবর? ছেলেটি: আমরাও ভালো আছি ভাইয়া। জুমু আর তাসফিয়া একসাথে: হেই, তোমার হেলথ কেমন এখন? ছেলেটি: ছেলেটির কথায় আমি ভ্রু কুঁচকে ফেললাম। আপনি কি আমাকে চিনেন বা আমি কি আপনাকে চিনি? আমার এমন প্রশ্নে জুমু আমার হাত চেপে ধরল। আমার কানের কাছে তার মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগল, এই ভাইয়াটা ওইদিন আমাদের হেল্প করেছে। তোর তো জ্বরে হুঁশ ছিল না, তাই তোর হয়তো মনে পড়ছে না কিছু। তবে মোরাল অফ দ্য স্টোরি,
এই ভাইয়ার জন্যে তোর অবস্থা বেশি খারাপের দিকে যায়নি। জুমুর কথায় আমার মাথা ভনভন করতে লাগল। হায় রে, জ্বরের প্রভাবে যে হেল্প করেছে তাকেই দেখতে পেলাম না। মিস আর ইউ ওকে? ওই লম্বা ছেলের ডাকে আমি এবার স্বাভাবিক হলাম। আমি আমতা আমতা করে বলতে লাগলাম, ইয়েস আম ফাইন। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া উইদিনের হেল্প এর জন্যে। আসলে সেদিন আমার জ্বর বেশি থাকার কারণে আপনার ফেস দেখিনি আমি, সাথে আপনার হেল্পের কথাও মনে নেই। ইজহারের কানে শেফার কথাগুলো প্রবেশ করছে আর ইজহার মুগ্ধভাবে শেফার দিকে তাকিয়ে আছে। শেফার হাত নাড়িয়ে কথা বলে, কথার মাঝে মুচকি হাসা, মাঝে মাঝে কথা বলার ফাঁকে চোখ বড় করে ফেলা, এসব কিছু ইজহার ভালোভাবেই উপভোগ করছে। কিন্তু নিজেকে সামলিয়ে ইজহার বলে উঠল, আরে না, থ্যাঙ্কস এর কিছু নেই। বাই দ্য ওয়ে আমি ইজহার। এই ভার্সিটিতে মাস্টার্স করছি, লাস্ট ইয়ার এখন। আর সাথে পলিটিক্সের সাথেও যুক্ত আমি। এক হাত বাড়িয়ে শেফার দিকে। ইজহার ভাইয়ের হঠাৎ করে এমন হাত বাড়ানো দেখে বেশ অবাক হলাম। কখনোই কোনো বাহিরের ছেলের সাথে হ্যান্ডশেক করিনি। আর এই ছেলে কিনা হাত বাড়িয়ে দিল। সরি ভাইয়া, হ্যান্ডশেক করতে পারবো না। তবে এমনিই বলছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেদিন আমাকে সাহায্য করার জন্যে। একদমই কথাগুলো বলেই আমি জুমুর আর তাসফিয়ার হাত ধরে টেনে নিয়ে মাঠের দিকে চলে এলাম। আরে আরে দোস্ত, হ্যান্ডশেক করলি না কেন? তাসফিয়া, দোস্ত আমার না ভালো লাগে না বাহিরের ছেলের সাথে হাত মেলানো। আমি, আহা কত ভালো বোন আমার। দেখেছিস তাসফিয়া, আমার শেফার মতো ভালো মেয়ে জীবনেও পাবি না। জুমু আমাকে তার এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল। কিন্তু দোস্ত, ইজহার ছেলেটা জোস। বলতে গেলে একদম ফাটাফাটি। দেখেছিস আজকে ছেলেটার গেটআপ? সাদা শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, ব্ল্যাক প্যান্ট, পায়ে স্নিকার্স। ইয়ার, পুরো ক্রাশ খাওয়ার মতো। কথা বলার সময় কেমন করে হাসে, কথা বলা অফ করলে আবার মুখটা গম্ভীর করে ফেলে। উফ অফ, ফর্সা নাকটা সবসময় লাল হয়ে থাকে কেন আল্লাহ জানে। তাসফিয়া এক প্রকার লাফিয়ে লাফিয়ে কথাগুলো বলল। তাসফিয়ার এমন বয়ান শুনে আমার আর জুমুর মুখ হা হয়ে আছে। বেব্বি, তুমি তো দেখি ওই ইজহার ভাইয়ার উপর পুরোই ফিদা হয়ে গিয়েছ। তুমি যদি রাজি থাকো তবে তোমার পক্ষ থেকে উনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি তাসফিয়ার হাত ধরে বললাম, আরে ধুর, কিসের বিয়ে বলতো? ক্রাশ না ভাই, উনাকে আমার প্রচণ্ড ভালো লেগেছে। যদিও আগে সাদিফ ভাইয়ার উপরে ক্রাশিত ছিলাম, কিন্তু সাদিফ ভাইয়ার রাগ, তোর প্রতি কেয়ার আর উনার ইগোর খেলা দেখে উনার প্রতি আমার ফিলিংস আর বাড়াতে পারিনি। কিন্তু এখন এই ইজহার ভাইয়াকে আমার বেশ মনে ধরেছে। তাসফিয়া, কি তুই সাদিফ ভাইয়ার উপরে ক্রাশার ছিলি? আমি আর জুমু চিল্লিয়ে বললাম। উফ অফ, চিল্লাস কেন? হ্যাঁ ছিলাম, বাট আমি জানতাম উনার সাথে আমার কখনো হবে না, তাই আমি অনেক আগেই উনাকে লিস্ট থেকে বাতিল করে দিয়েছি। এখন আমি ইজহার ভাইয়ার উপর দিওয়ানা হয়ে গেলাম। তাসফিয়া, ওহো, তলে তলে এই কাহিনী? আচ্ছা, টেনশন করিস না, ইজহার ভাইয়া তোরই হবে, এই দোয়াটা করে দিলাম। জুমু হাসি মুখে বলল। কিন্তু আমার পিত্তি জ্বলে উঠল। সাদিফ ভাইয়ার উপরে ক্রাশ খাওয়ার কি হলো এখানে? এত ছেলে থাকতে ওর সাদিফ ভাইয়াকে চোখে পড়ল? অবশ্য সাদিফ ভাইয়াটাও না একটু বেশি সুন্দর। যে কোনো মেয়ে উনার জন্যে পাগল হতে বাধ্য। এত সুন্দর হতে উনাকে কে বলেছে?
খারাপ লোক একটা। মেয়েরা ক্রাশ কেন খাবে তার উপরে? হু, বেশি স্টাইল মারতে যায় আরো সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে। আর কথা বলতে আসুক উনি আমার সাথে, আমি আর কথা বলবো না। যারা উনার উপরে ক্রাশ খায় তাদের সাথে কথা বলবেন উনি। হু, বিরক্তিকর। এসব ভাবনার মাঝে ঝুমুর ডাকে হুঁশ ফিরে এলো। চল না। গাড়ি চলে এসেছে। ঝুমু, হু হু, চল দেরি হচ্ছে। আমি। নিজেদের মাঝে বিদায় নিয়ে আমরা দুইজন আমাদের গাড়িতে উঠে গেলাম। আর তাসফিয়াও নিজের গাড়িতে উঠে গেল। মাঠের একপাশে গাছের নিচে বড় ফাঁকা জায়গাতে ইজহার এবং তার বন্ধুরা বসেছিল। ইজহার এতক্ষণ ধরে শেফাকে দেখছিল। মেয়েটা এত মায়াময় কেন? জানা নেই তার। তবে আজকে শেফা ইজহারের মনে আরো বড় জায়গা দখল করে নিল। কারণ শেফা তখন তার সাথে সাথে হ্যান্ডশেক করেনি, বরং ব্যাপারটা খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। যে মেয়ে কখনো অচেনা ছেলের সাথে হ্যান্ডশেক করে না, সে নিতান্তই একটি ভালো মেয়ে হবে। এসব কথা ভাবতেই ইজহার তার মনে শেফার জায়গাটা আরো ভালো করে বসিয়ে নিল। ভার্সিটি থেকে এসেই একটা জবরদস্ত ঘুম দিচ্ছিলাম, কিন্তু আমার আর ঘুমের মাঝে কাবাবের হাড্ডি চলে এলো। মানে, মা আমার এই সুন্দর ঘুমটা ভেঙে দিল। এই ফুল উঠো মা। উফফ মা, কি সমস্যা? এখন তো নামাজও পড়ব না। ডাকছ কেন? আমার পিরিয়ড চলছে। তুমি কি জানো না? চোখ বন্ধ করেই কথাগুলো মাকে বললাম। হ্যাঁ জানি মা, ডিস্টার্ব করতাম না। কিন্তু তোর খালামণি কল দিয়েছে একটু আগেই। মেহমান আসবে নাকি সন্ধ্যায়, তাই ওই বাসায় যেতে হবে সবাইকে। মা, মেহমান আসবে তো আমি কি করব? তুমি যাও খালামণিকে হেল্প করতে। ভাবি আছে বাসায়, আমি উনার সাথে থাকব। আমি যাব না আজকে। আমি। এই ফুল উঠো তো দেখি মা। আল্লাহ, এই মেয়েটা দিন দিন এত জিদ্দি হচ্ছে। রাফিদ আর ওর মায়ের আত্মীয়রা আসবে আজকে ওই বাসায়, বিয়ের ব্যাপারে কথা বলবে নাকি? মা, তো এইখানে আমি কি করব? আমি যাব না আজকে। আমি। এই মেয়ে উঠো তো। থাপ্পড় খাবি এখন। ইরা, আফরা সবাই যাবে ওইখানে। তুই একা থাকিস তাহলে এই বাসায়। আমরা যাচ্ছি রেডি হতে। এত যুদ্ধ করেও লাভ হলো না, শেষ পর্যন্ত যেতে হবে ওই বাসায়। আর সাথে সাদিফ ভাইয়ার দেখা মিলবে। উফফুনার সাথে আমি তো কথাই বলবো না। এত মেয়ের ক্রাশের সাথে কথা বলে কোনো লাভ নেই। রাগ লাগছে আমার, অনেক অনেক বেশি রাগ। একটা লাল আর ক্রিম রঙের মিশ্রণের কামিজ পরে নিলাম, সাথে মাথায় কাপড় দিলাম। চুলগুলো ছেড়ে রাখলাম, কারণ চুল এখনো ভেজা। দুপুরে গোসল সেরে লাঞ্চ করেই ঘুম দিয়েছিলাম। মাত্র ২০ মিনিটের মাথায় মা ডেকে দিয়ে ঘুমের ১৩টা বাজিয়ে দিল। ঘড়িতে এখন দুপুর ৪টা। আর আমি ভাত খেয়ে শুয়েছিলাম ৩টা ২৫-এর দিকে। আমি, মা, ভাবি ওই বাসায় যাওয়ার জন্যে রওনা দিলাম। আর আফরা বেবি আমার কোলে। বিকালের দিকে হওয়ায় রাস্তায় তেমন মানুষ নেই। সাদিফ ভাইয়াদের বাড়িতে গার্ডের অভাব নেই। প্রত্যেকটা পদে পদে গার্ড। আসলে বিশাল পলিটিক্স প্লাস বিজনেসম্যান এর বাড়ি বলে কথা। সাদিফ ভাইয়া এক নামে সবার কাছেই পরিচিত। বাবুকে কোলে নিয়ে ভিতরে যেতেই সাদিফ ভাইয়ার মুখোমুখি হয়ে গেলাম। মা আর ভাবি উনার সাথে কথা বলে চলে গেলেন ভিতরে, কিন্তু আমি আটকা পড়লাম উনার সামনে। আমার সামনে হাত পেতে দাঁড়িয়ে আছেন সাদিফ ভাই। কি, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সরেন।
বাবুকে দে তো, একটু কোলে নিই, অনেক দিন দেখিনি ওকে। সাদিফ ভাইয়া। আমি বাবুকে নিয়ে উনার সামনে থেকে একটু দূরে দাঁড়ালাম। না, আপনাকে নিতে হবে না বাবুকে। আপনি তো অনেক ফেমাস, হ্যান্ডসাম মানুষ। আপনার এসব বাচ্চা কোলে নেওয়া শোভা দেয় না। আপনি এমনি সেজেগুজে বসে থাকেন আর মেয়েরা এসে আপনার উপর ক্রাশ খাবে। একদমই কথাগুলো বলে গাল ফুলিয়ে উনার দিকে তাকালাম। সাদিফ ভাইয়া উনার টি শার্ট একটু টান দিয়ে সোজা করে নিলেন। এরপর দ্রুত হেঁটে আমার কাছে চলে এলেন। খুব আস্তে করে বাবুকে কোলে নিয়ে নিলেন। আরে আরে, এগুলো কোনো ধরনের চিটিং? এত বাজে লোক আপনি! দিন বাবুকে আমার কাছে দিন। ও আমার ভাইয়ার মেয়ে। কথাগুলো বলে উনার হাতে জোরে একটা খামচি দিলাম। কিন্তু খামচি খেয়ে সাদিফ ভাইয়া মুচকি হেসে উঠলেন। পিচ্চু বাচ্চা, এমন করিস কেন? আর কখন থেকে ফেমাস, ক্রাশ সেই বলছিস? মাথা ঠিক আছে তোর? ভিতরে যা, বাবুকে ভাবির কাছে দিয়ে দিব আমি। বেশি ঘোরাঘুরি করবি না। আজকে মেহমান বেশি আসবে, সাথে ছেলেপেলে আসতে পারে। সো, আমি চাই না কোনো ঝামেলা হোক। বাবুকে আদর করতে করতে বললেন। না, যাব না। আমি আজকে এখানেই বসে থাকব। হোক ঝামেলা। আর আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? আরে আপনি তো জানেন না আপনার জন্যে কত মেয়ে হা করে আছে। যত সব সুন্দরের বাহাদুরি দেখায় মেয়েদের। আর মেয়েগুলোও কেমন? অন্যের জিনিসে নজর দেয়। লুচ্চা কতগুলো। এই মেয়ে, কি হয়েছে তোমার আজকে? এত রাগ কেন? আর কে দিয়েছে নজর কার দিকে? এই তোমাকে কেউ কিছু বলেছে? বলো বাবু, কে কি বলেছে? তাকে আমি মেরাই ফেলব। হঠাৎ করেই সাদিফ ভাইয়া রেগে বললেন। এই দেখেন কি বলছি আমি তাকে, আর সে আমাকে কি বলছে। ওরে ভাই, মাফ করেন আমাকে। কিচ্ছু হয়নি, কেউ কিছু বলেনি। আর এত রাগার কি আছে আমি বুঝলাম না। আমাকে কেউ কিছু বললেই কি এত রাগ করতে হবে? কেন এত রাগ আসে কেন? এক হাতে আফরাকে ধরে অপর হাত দিয়ে আমাকে টেনে নিলেন উনার কাছে। আর আমি গিয়ে উনার বুকের ডান সাইডে পড়লাম। সাথে সাথেই উনি আমার কোমর জড়িয়ে ধরলেন। আবেশে আমি উনার টি শার্ট খামচে ধরলাম। কিন্তু এভাবে টান দেওয়াতে পেটেও হালকা ব্যথা পেলাম। একে তো পিরিয়ড, তার উপরে উনার এই কাহিনী, ইচ্ছা করছে মেরে উনাকে ভর্তা বানায়। হ্যাঁ, আমার প্রিয়তমার জন্যে আমার রাগ বেশি থাকবে সারা জীবনের জন্যে। কেউ কিছু বললে না, সামান্য চোখ তুলে দেখেলেই তাকে আমি দুনিয়া থেকে আউট করে দিব। আর তুমি বলছো এত রাগ কিসের? সাদিফ ভাইয়া। আমি কিছু বলতে যাব তখনই কারো আওয়াজ পেলাম। এই ভাই, মেয়েটাকে আসতে দাও না ভিতরে। আর কতক্ষণ এমন অত্যাচার করবে তুমি মেয়েটাকে? মা বারবার ওর কথা জিজ্ঞেস করছে। মেইন দরজার পরে এই বড় গলি না থাকলে আজকে তোমাদের এই লুকানো রোমাঞ্চ সবাই দেখত। এবার ছাড়ো মেয়েটাকে। ইতি আপুর কথাটা শেষ হওয়ার আগেই সাদিফ ভাইয়া আমাকে বুকে জড়িয়ে ধরা অবস্থায় ফিরে দাঁড়ালেন। আর তখনও উনার বুকে আস্তে করে থাপ্পড় দিচ্ছিলাম আমাকে ছাড়ার জন্যে। কিন্তু উনি যেভাবে ধরেছেন সেভাবেই বলে উঠলেন। দেখ তো ইতি, আমাদের একদম পারফেক্ট লাগছে, তাই না? দোয়া কর তোর ভাইয়ার জন্যে। সাদিফ ভাইয়ার মুখে এমন কথার কি মানে হতে পারে সেটা আমার জানা নেই। কিন্তু এভাবে উনার কথাটি বলার কারণে আমার বুকে ধুকপুকানি ভাবটা 100 লেভেলে পৌঁছে গেল।
সাদিফ ভাইয়া থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইতি আপুর সাথে ভিতরে চলে গেলাম। ভাগ্যিস মেইন দরজার পরেই একটা লম্বা গলি আছে। এই গলিটা ক্রস করেই লিভিং রুমে যেতে হয়, যার কারণে উনার এইসব ফালতুমি কেউ দেখেনি। খালামণি আর মা কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেল। আমি কিচেনে যেতেই খালামণি হাত ধুয়ে আমার কাছে চলে এলো দ্রুত। আমাকে জড়িয়ে ধরে খালামণি বলতে লাগল, কি রে, খালামণির বাসায় আসতে এত তালবাহানা করা লাগে? আসতে চাসনি কেন প্রথমে? আমার খারাপ লাগছিল খালামণি, তাই আসতে চাইনি আমি। খালামণি এবার আমার মাথায় হাত বুলিয়ে বলল, ওমা, আমার ফুলের আবার কি হলো? ও রুবি মেয়ের কি হলো? কিছু তো আমাকে বললি না। আরে তেমন কিছু না, তোমার আদরের ফুলের পিরিয়ড হয়েছে, তাই সে ব্যথার জ্বালায় আসতে চাচ্ছিল না। এই মেয়ে অল্পতে এমন, তাহলে শ্বশুরবাড়ির কাজ কিভাবে করবে আল্লাহ জানেন। মা, উফ এমন বলছিস কেন? তোর মেয়েকে কি আমি কাজ করাবো এমন সময়ে? ও শুধু তোর মেয়ে না, আমারও মেয়ে। তুই তো ভালো করেই জানিস এই মেয়েটা আমাদের পরিবারের জন্যে কি। খালামণি, এই দুই বোন তো আমাকে নিয়ে তর্ক বিতর্ক লেগে গেল, আর এইদিকে আমার পেটে ব্যথা বাড়ছে। কিন্তু কিছু না বলে চুপ করে শুনে রইলাম ওদের কথা। ইতি আপু আর ভাবি অন্য ডিশ বানাচ্ছে। এর মধ্যে ভাবি আমাকে জিজ্ঞেস করল, আফরা কার কাছে শেফা? সাদিফ ভাইয়ার কাছে। উনি কোলে নিয়েছিলেন আফরাকে। আমি, ওহহ আচ্ছা। ভাবি, সবাই এক দম নিয়ে কাজ করছে। আমার ভালো লাগলে আমিও কিছু কাজ করতাম, কিন্তু পেট, কোমর যেন এখন ব্লাস্ট হবে। আমি একপাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম আর মা, খালামণির কথা শুনছি। হঠাৎ করে খালামণি আমাকে বলে উঠল, ফুল মা, যা উপরে গিয়ে রেস্ট নে তুই, আর মেহমান এলে আমি ডেকে আনব তোদের। তোর বোন আরেকটা নাক ডেকে ঘুমাচ্ছে উপরে। আমি যেতে নিলেই খালামণি আবার আমাকে ডাক দিল, অনেক বাটি ফ্রুটস আমার দিকে এগিয়ে দিল। শেফা, এইগুলো খা উপরে বসে। পিরিয়ড হলে বেশি বেশি ফ্রুটস আর পানি খাবি। খালামণির কথার মাঝেই সাদিফ ভাইয়া প্রবেশ করল কিচেনে। লাস্টের কথাটা সাদিফ ভাইয়া শুনলে তো শেষ, ইজ্জত চলে যাবে একেবারে। আমি এক ঢোক গিলে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে একটু তাকিয়ে ভাবিকে বললেন, ভাবি নাও ওকে, বাবু ঘুমিয়ে পড়েছে। ভাবি দ্রুত এসে আফরাকে নিয়ে চলে গেলেন, কারণ বেশি দেরি হলে বাবুর ঘুম ভেঙে যেতে পারে। বাবুকে ভাবির কোলে দিয়ে সাদিফ ভাইয়াও ভাবির পিছে চলে গেলেন। আমি এখনো হাবলার মতো দাঁড়িয়ে আছি। আসলে আমার কেমন লাগছে আমি নিজেও জানি না। এক প্রকার ফিলিংলেস লাগছে নিজেকে। হঠাৎ খালামণির ডাকে হুঁশ আসলো আমার। এই যে, এই বাটি নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমি খালামণি থেকে বাটি নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগালাম। উপরে পৌঁছাতেই হঠাৎ কারো স্পর্শে কেঁপে উঠলাম। কেউ একজন আমার হাত ধরে ফেলল। এই ছোঁয়াটা আমার বড্ড পরিচিত। ঘাড় ফিরিয়ে পিছে ফিরতেই আমার ধারণা সঠিক হল। সাদিফ ভাইয়া আমার এক হাত ধরে দাঁড়িয়ে রইলেন। আমি হাত নাড়তেই উনি হাত ছেড়ে দিলেন আমার। কিছু বলবেন? আমার কথায় উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরপর নরম কণ্ঠে বলে উঠলেন, আমার রুমে বড় ড্রয়ারের নিচের দিকে একটা হটব্যাগ আছে, রুম থেকে এইটা নিয়ে নে। জুমুর রুমে গিয়ে গিজার থেকে গরম পানি নিয়ে পেটের উপরে রাখো বা কোমরের নিচে রাখো, আরাম লাগবে তোর। সাদিফ ভাইয়ার কথা শুনে আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইলাম উনার দিকে।
এইভাবে উনি এই কথা বলবেন সেটা আমি কখনো ভাবিনি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। সাদিফ ভাইয়া আবারও বলে উঠল, আজব, এত লজ্জা পাওয়ার বা অস্বস্তির কি আছে? পিরিয়ড একটা নর্মাল জিনিস। এটা হওয়া মানে তুই সুস্থ আছিস, তোর হেলথ ভালো আছে, এই জিনিসটাই বোঝায়। একটা শিক্ষিত মেয়ে হয়ে তুই এই বিষয়ে লজ্জা কেন পাচ্ছিস? আশ্চর্য। আমি কখনো এইসব বিষয়ে কোনো ছেলের সাথে আলোচনা করিনি। হঠাৎ আপনি এসে এগুলো বললে তো লজ্জা লাগবেই। আর ধন্যবাদ আপনাকে আমার চিন্তা করার জন্যে। তবে আমার কোনো হটব্যাগ লাগবে না। আমি। সাদিফ ভাইয়া আমার হাতে রাখা বাটি থেকে 2 পিস আম মুখে পুরে নিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। এই ভাইয়া, ছাড়ুন আমাকে। বললাম তো কোনো হেল্প লাগবে না। আমি একমনেই উনার হাত ছাড়ানোর জন্যে যুদ্ধ করছি। কিন্তু এই মোটা গন্ডারের সাথে আমি পেরে উঠছি না। উনার রুমে নিয়ে গিয়ে আমাকে বেডের উপরে চেপে ধরে বসিয়ে দিলেন। আমি উঠতে নিলেই আমাকে একটা বড় ধমক দিলেন। সমস্যা কি তোর? আমি যে কাজ করতে বলবো সেটার উল্টোটাই কি তোর করতে হবে? অন্য সব ব্যাপারে তোর বাচ্চামি মেনে নিলেও তোর হেলথের সাথে আমি কোনো রিস্ক নিতে চাই না। এক ধমকেই আমার মুখ বন্ধ হয়ে গেল। উনার সাথে বাহাদুরি দেখানোর মজা সাদিফ ভাইয়া আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেন। পা গুটিয়ে উনার বেডের উপর বসে রইলাম আর উনি ড্রয়ারে হটব্যাগ খুঁজছেন। নিচের ড্রয়ার থেকে উনি মোটামুটি সব জিনিসই বের করে ফেললেন, তবে উনার হটব্যাগের দেখা মিলছে না। বেশ কিছুক্ষণ পরে আবারও জিনিসগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন। কিছু একটা ভেবে উনি উনার জিম জোনের সেই দিকে গেলেন আর সেখানে রাখা ছোট্ট ড্রয়ার খুলে উনার বিখ্যাত হাটব্যাগ উদ্ধার করে নিলেন। এই সামান্য জিনিসটা খুঁজতে আপনার এতক্ষণ লেগেছে? আমি বাটি থেকে ফ্রুটস খেতে খেতে বললাম। আসলে গত পরশু জিম করার পর ব্যাক পেইন করছিল, তাই হটব্যাগ ইউজ করে সেখানেই রেখেছিলাম। কিন্তু ব্যাপারটা আমার মনেই ছিল না। সাদিফ ভাইয়া। আমি ভ্রু কুঁচকে উনাকে প্রশ্ন করলাম। ওহহ, আচ্ছা, তাই বলেন। আপনার বডি তো মাশাআল্লাহ আছেই, জিম কেন করতে হয় আবার? আমার প্রশ্নে উনি উনার 2 হাত বুকের সামনে নিয়ে শয়তানি সুরে বললেন, একটা অসহায় ছেলের বডি দেখতে তোর লজ্জা লাগে না? ছি, তোর নজর তো ভীষণ খারাপ। পচা মেয়ে। সাদিফ ভাইয়ার এমন কথা শুনে আমি বেশ বিষম খেলাম, যার কারণে গলায় ফল আটকে গেল আর আমার কাশি শুরু হলো। আমার অবস্থা দেখে সাদিফ ভাইয়া এক দৌড়ে আমার কাছে চলে এলেন। মাথায় আর পিঠে মালিশ করে দিতে লাগলেন। ইচ্ছে তো করছে তোকে থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দিই। সামান্য কথায় এভাবে বিষম খাওয়ার কি আছে? বুঝি না আমি, কেমন মানুষ তুই? চিল্লিয়ে কাশতে কাশতে আমার মুখ দিয়ে কথায় বের হচ্ছে না। আর এখন কথা বলা মানে উনার হাতের শক্ত চড় খাওয়া। বেডের পাশের জগ থেকে গ্লাসে পানি নিয়ে আমাকে অল্প করে খাইয়ে দিলেন, যার কারণে কাশি কমে গিয়েছে। আমার মাথায় মালিশ করতে করতে সাদিফ ভাইয়া বললেন, নিজের খেয়াল নিজে রাখতে শিখ। স্টুপিডের মতো কাজ করবি না। বড় হয়েছিস এখন, নিজের ভালোটা নিজে বুঝতে শিখ। উনার কথায় আমি শুধু মাথা নাড়ালাম। বেড থেকে নামতে আবার উনি আমার হাত ধরলেন। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে আমাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। জুমুর রুমে নিয়ে আমার হাত ছেড়ে দিলেন। বেডের উপরে আফরা আর জুমু ঘুমে বেহুশ। সাদিফ ভাইয়া ওয়াশরুমে গেলেন হাতে হটব্যাগে নিয়ে। উনি আসার আগেই আমি রিল্যাক্সে বেডে শুয়ে গেলাম আর গায়ের উপরে পাতলা চাদর দিয়ে দিলাম।
ওয়াশরুম থেকে বের হয়ে সাদিফ ভাইয়া আমার তলপেটের উপরে হালকা করে হটব্যাগ রেখে বললেন, যেখানে পেইন হচ্ছে সেখানে দে ব্যাগ, আর ফ্রুট শেষ করে তারপর ঘুমাবি। বেশি খারাপ লাগলে নিচে নামার দরকার নেই, বুঝেছিস? আর হ্যাঁ, নিচে নামলেও আমি যেন তোর মুখে কোনো মেকআপ না দেখি। মাথায় কাপড় দিয়ে রাখবি। উনার কথায় আমি হা করে তাকিয়ে রইলাম উনার দিকে। আর উনি উনার চুলের উপরে হাত চালিয়ে ধপ ধপ পা ফেলে চলে গেলেন। আমাকে কিছু বলার সুযোগও দিলেন না। যাক, ভালোই হলো। ভালো লাগে না আমার এসব অপরিচিত মেহমান। নিচে না গেলেই বেঁচে যায় আমি। ফ্রুটসগুলো টুপ করেই খেয়ে নিলাম আর কোমরের নিচে হটব্যাগ দিয়ে দিলাম। বেশ আরাম লাগছে এখন। এই লম্বু গন্ডার আমাকে শত অত্যাচার করলেও এখনের হেল্প করার জন্যে উনার সব দোষ মাফ করে দিলাম। রুমে কারো অনবরত কথা বলার কারণে আমার ঘুম ছুটে গেল। হালকা চোখ মেলতেই কিছু অচেনা মুখ দেখতে পেলাম, সাথে জুমু আর ইতি আপুকে দেখতে পেলাম। ঘটনা কি হচ্ছে আমি এখনো তার কিছুই বুঝতে পারছি না। আলসেমি কেটে উঠে বসলাম বেডে। চুলগুলো হাত খোপা করে নিলাম। এই ভাই, উঠেছিস তুই এখন? রাত 8টা বাজে। মেহমান এসেছে সেই কবে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ভাইয়া আর মা তোকে ডাকতে নিষেধ করেছিল, তাই আর ডাকলাম না তোকে। জুমু আমার পাশে এসে বলল, ও মা, কি বলিস? এতক্ষণ হয়ে গেল। খালামণি আর তোর ভাইয়া একটু বেশিই করে। আমাকে ফেলে তোরা কত মজা করেছিস। উফ, সব মিস করলাম আমি। আরে না, মেহমান এসেছে, বেশিক্ষণ হলো না। আচ্ছা, এদের সাথে মিট কর। একজন রেড কামিজ পরা মেয়েকে দেখিয়ে বললেন, এই হচ্ছে রাফা, তোর রাফিদ ভাইয়ার বোন। এতদিন অস্ট্রেলিয়াতে ছিল তাই আগে দেখিসনি। আর আরেকটি ওয়েস্টার্ন ড্রেস পরানো মেয়েকে দেখিয়ে বলল, এই হচ্ছে সুজানা, তোর ভাইয়ার কাজিন। আর রাফা অ্যান্ড সুজানা ও আমার কাজিন শেফা। ইতি আপু। হাই আপুরা। সরি, আমি এতক্ষণ ঘুমছিলাম। দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন প্লিজ। আমি। সমস্যা নেই স্লিপিং কুইন। তুমি সিক, ভাবি আমাদের বলেছে। রাফা আপু। সবার সাথে হালকা কথা বলেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম জুমু ছাড়া কেউ নেই রুমে। বেবি, আর্লি তৈরি হও, ক্ষুধা লেগেছে বেশ। মেহমানরা নাস্তা করে ফেলেছে অলরেডি। জুমু, তুই যা খেয়ে আয়। অপেক্ষা করার কি আছে? আমি। এহহ, ঠেকা পড়েছে আমার। তোকে রুমে একা রেখে চলে যাব। আমি ভাইয়া আর মা থেকে মার খেতে চায় না। আর তাছাড়া তুই আমার জান, তোকে ছাড়া খেলে খাবারে স্বাদ আসে না। জুমুর এমন ড্রামাবাজ কথায় আমি হালকা হাসলাম। হঠাৎ করেই জুমু চিল্লিয়ে উঠল, উফ দোস্ত, আসল সারপ্রাইজ তো এখনো বাকি আছে। নিচে গেলে টাস্কি খাবি, দেখিস তুই। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? আমি এখন বলে ফেললে এটা আর সারপ্রাইজ কেমনে হবে বলতো? জুমু, ওকে, বলিস না। হালকা করে ঠোঁটে লিপজেল দিয়ে, চুল খোলা দিয়ে, ওড়না গায়ের উপর জড়িয়ে জুমুর সাথে নিচে চলে গেলাম। চলবে।